1973 সালে স্কাই আইল্যান্ডের গল্পটা আশা করি অনেকেই শুনেছেন। বহু সায়েন্টিস্ট এবং সৈন্যরা সেই অজানা স্থানে গিয়ে যে ভয়ানক জিনিসটা সাক্ষী হয়েছিল, যাকে আমরা কং নামে চিনি। এই সম্পূর্ণ এক্সপিডিশনটা একটা মানুষের থিওরির উপরে বেস করে তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে উইলিয়াম র্যান্ডা। যে মানুষটা মনে করতো যে এই পৃথিবীর ভেতরেই আর একটা দুনিয়া রয়েছে, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আর একটা দুনিয়া, যেটাকে সে হলো আর্থ নাম দিয়েছিল, যেখানে এই বৃহৎ আকার বড় বড় প্রাণীগুলো বসবাস করে, যাদেরকে টাইটান্সও বলা হয়। সো সেই 1973 সালে স্কাই আইল্যান্ডেরই একটা সিন আমরা দেখতে পাই। সেই উইলিয়াম র্যান্ডা কিছু জন্তুকে দেখে পালাচ্ছে। তাকে একটা বৃহৎ জন্তু যার নাম হচ্ছে মাদার লং লেগ সেটা তাড়া করেছিল। আর সেই মুহূর্তে সেই বৃহৎ জন্তুটার সাথে আর একটা বড় জন্তু যার নাম হচ্ছে ম্যান্টেল ক্ল, সে লড়াই করা শুরু করে দেয়। মাঝখানে উইলিয়াম র্যান্ডা, যার কাছে ছিল তার সারা জীবনের রিসার্চ, যেগুলো তার ব্যাগের মধ্যে ছিল, যে ব্যাগটা সে সমুদ্রে ভাসিয়ে দেয়। উইলিয়াম র্যান্ডার কি হয় সেটা তো জানা যায় না, তবে সেই ব্যাগটা 2013 সালে জাপানেরই একটা সামুদ্রিক এলাকাতে পাওয়া যায়। মানে কিছু জেলে মাছ ধরার সময় সেই ব্যাগটা খুঁজে পায়। সেই ব্যাগে আমরা একটা চিহ্ন স্পষ্ট লক্ষ্য করতে পারি, যে চিহ্নটা হচ্ছে মোনার্ক নামক আর একটা অর্গানাইজেশনের চিহ্ন। এবং আপনারা যদি এতদিন মনস্টারভার্সের বাকি সিনেমাগুলো যদি দেখে থাকেন, তাহলে এই মোনার্কের ব্যাপারে কম বেশি আইডিয়া আপনাদের রয়েছে। আর যদি এখনো না দেখে থাকেন তো কি করছেন? এই সম্পূর্ণ মনস্টারভার্সের প্রত্যেকটা সিনেমা আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি, লাইক কং স্কাই আইল্যান্ড, গডজিলা, কং ভার্সেস গডজিলা। সেগুলো দেখতে একদমই ভুলবেন না। আমি ডেসক্রিপশনে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো যাই হোক, সেই ব্যাগে তো মোনার্কের একটা চিহ্ন ছিল। এটা হচ্ছে এমন একটা সংস্থা যারা গোপনে এই জন্তুগুলোর উপরে নজর রাখে, এদেরকে নিয়ে রিসার্চ করে। মানুষেরা তো ইদানিং জানতে পেরেছে যখন তারা সেই স্যান ফ্রান্সিসকোতে গডজিলার মতন একটা বৃহৎ প্রাণীকে দেখেছিল। তার আগে স্বাভাবিক মানুষেরা কিছুই জানতো না। তবে এই মোনার্কের কাছে এই জন্তুদের ব্যাপারে তথ্য প্রায় কয়েক দশক আগে থেকেই রয়েছে। আর যেটা নিয়েই অ্যাপল টিভির তরফ থেকে একটা দুর্দান্ত সিরিজ মুক্তি পেয়েছে, যেটার নাম হচ্ছে মোনার্ক লেগেসি অফ দ্য মনস্টার্স। ওয়েল, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি মোনার্ক লেগেসি অফ মনস্টার সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। বর্তমানে সালটা হচ্ছে 2015। কেট নামক একটি মেয়ে তার নিজ দেশে অর্থাৎ জাপানে ফিরে এসেছে। কেট ঠিক সেই স্থানে সেই মুহূর্তে ছিল যে সময় গোটা বিশ্ববাসী গডজিলার মতন একটা বৃহৎ প্রাণীকে দেখতে পায়। 2014 সাল ছিল সেটা, এবং যে দিনটাকে জি ডে বলা হয়। এই সম্পূর্ণ সিরিজে বহুবার এই টার্মটা ইউজ করা হবে, অর্থাৎ জি ডে, মানে যেদিন সেই স্যান ফ্রান্সিসকো ব্রিজের উপরে গডজিলা তোলপাড় চালিয়েছিল। আর তারপর থেকে গোটা দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। জাপানেও তার প্রভাবটা ভালোই পড়েছে। চারিদিকে গডজিলা ইভ্যাকুয়েশন রুট বানানো রয়েছে, মানে ইন কেস যদি দেশে গডজিলা হামলা করে তখন মানুষ কোথায় আশ্রয় নেবে। দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাটে ডিফেন্সের সিস্টেম লাগানো রয়েছে, মানে মিসাইল, মানে মানুষেরা সব ধরনের ব্যবস্থা করেই নিয়েছে। তবে অনেক মানুষ এটাকে আবার হোক্সও মনে করে। এই যেমন একটা ট্যাক্সি ড্রাইভার, সে কেটকে জানায় যে সেই যে গডজিলার ঘটনাটা, এটা সম্পূর্ণ ভুয়ো। মানুষদের থেকে ফালতু টাকা আদায় করার জন্য গভর্নমেন্ট নাকি এই অজুহাতটা দিচ্ছে। তবে আসল সত্যটা কেট তো নিজের চোখে দেখেছে। যাই হোক, কেট এখানে এসেছে তার নিজের কিছু ব্যক্তিগত কাজে। কেট তারপর তার নিজের পিতার বাড়িতে গিয়ে পৌঁছায়। তার পিতার নাম হচ্ছে হিরোশি, যে মানুষটার এই মুহূর্তে আর কোনো খোঁজ নেই। কেটও ক্লান্ত তাকে খুঁজতে খুঁজতে। যাই হোক, কেট সেখানে গিয়ে লক্ষ্য করে যে সেই স্থানে যেন কেউ একজন বসবাস করে। সেখানে সে তার পিতার বহু ছবিও দেখতে পায়, তবে একটা ভিন্ন পরিবারের সাথে। সেই বাড়িতে কেন্তারো নামক একটি ছেলে এবং তার মা এমিকেও বসবাস করে। সেই কেন্তারো হচ্ছে হিরোশিরই ছেলে, অর্থাৎ কেটের পিতা আর একটা বিয়েও করেছিল। অন্যদিকে এখন সালটা হচ্ছে 1959। আমরা সেই বিলি র্যান্ডাকে দেখতে পাই, যাকে গল্পের শুরুতেই দেখেছিলাম। তার বয়সটা এখন অনেকটাই কম। সাথে রয়েছে আরেকজন ফিমেল সায়েন্টিস্ট যার নাম হচ্ছে কেইকো, এবং আরেকজন সৈনিক যার নাম হচ্ছে লি শ। এই গল্পে এরকমই বহুবার কখনো বর্তমান এবং কখনো অতীতটাকে একসাথে দেখানো হয়েছে। তারা এই মুহূর্তে কাজাখস্তানে রয়েছে এবং তারা সেই বৃহৎ জন্তুগুলোর খোঁজ করে বেড়াচ্ছে, যাদেরকে টাইটান বলা হয়। তার একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায় যেখানকার রেডিয়েশনটা চরম। আসলে সেখানে একটা পাওয়ার প্ল্যান্ট ছিল, তবে যেখানে সেই স্থানের রেডিয়েশন প্রায় 1000 বছর ধরে থাকার কথা, সেখানে সেই রেডিয়েশনটা হুট করে গায়েব, যেন কেউ একটা সেটাকে টেনে নিয়েছে। তবে কে? তারা যেমনটা অনুমান করেছিল ঠিক তেমনটাই হয়েছে। সেই পাওয়ার প্ল্যান্টের নিচে কিছু তো একটা রয়েছে, সেটা দেখার জন্যই তারা সেই সম্পূর্ণ স্থানে বিস্ফোরণ করে। দেখতে পায় যে আন্ডারগ্রাউন্ডে একটা বৃহৎ মনস্টার তো প্রায় বাসা বানিয়ে রেখেছে এবং তার ডিম পেড়েছে। এই জন্তুগুলোকে তারা মুটো বলে, যেটার ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ আনআইডেন্টিফাইড টেরেস্ট্রিয়াল অর্গানিজম। এবং সেই দুই বিজ্ঞানী অর্থাৎ কেইকো এবং র্যান্ডা, তারা দুজন এই জন্তুগুলোর উপরেই রিসার্চ করছে। তবে আনফর্চুনেটলি সেই সম্পূর্ণ স্থানটা আনস্টেবল হয়ে যায় এবং মাটিতে আবার ফাটল দেওয়া শুরু করে, যেন সেই মাটির নিচটা সম্পূর্ণ খালি, কিছু তো একটা রয়েছে নিচে। সেই ডিমগুলো ফুটে ছোট ছোট বাচ্চাগুলো সেখান থেকে বেরিয়ে আসে। বিলি, কেইকো এবং শ, তারা তিনজন মিলে তো পালানোর চেষ্টা করে, তবে আনফর্চুনেটলি কেইকো সেখানে একা ফেসে যায় এবং সে বৃহৎ গর্তের মধ্যে পড়ে যায়।
বর্তমানে কেট নামক সেই মেয়েটা কেন্টারোর বাড়িতে রয়েছে। কেট কেন্টারোকে সব কথাই জানায় তাদের পিতার ব্যাপারে। যাই হোক, কেট চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল, তবে সেই মুহূর্তে আবার মনস্টার অ্যালার্ট হয়। মানে প্রযুক্তি এক ধাপ উন্নত হয়ে গেছে, মানুষেরা আগের থেকে অ্যালার্ট পেয়ে যায় যে সেই শহরে কোনো জন্তু আক্রমণ করবে কি করবে না, যদিও পরে জানা যায় যে সেই অ্যালার্মটা ফলস ছিল। কেট তো এই ব্যাপারে কিছুই জানে না, তবে কেন্টারো কেটকে এইসব ব্যাপারগুলো বোঝায়, তাকে অনেকটা সাহায্য করে। কেট বুঝতে পারে যে কেন্টারো এবং তার পরিবার খুব একটা খারাপ না। একই সাথে কেন্টারো সেও জানতে চায় যে তার পিতা আসলে কোথায় রয়েছে, সে আর কি কি গোপন রেখেছে। কেন্টারো তখন কেটকে তার পিতার একটা অফিসে নিয়ে যায়, যেখানে তার একটা সেফ খুঁজে পায়। সেই সেফটার মধ্যে সেই বিলি র্যান্ডার সেই ব্যাগটা ছিল, মনে আছে তো, বিলি উইলিয়াম র্যান্ডা, যে তার ব্যাগটা সেই সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। সেই ব্যাগটার মধ্যে কেট সেই মোনার্কের চিহ্নটা দেখতে পায়। কেট তো এই চিহ্নটা আগেও দেখেছে, সেই স্যান ফ্রান্সিসকোতে যখন গডজিলা হামলা চালিয়েছিল, সেই মুহূর্তে সেই স্থানে মোনার্কের টিম এসে চারিদিকে ছবি টবি তুলছিল, যাদের গায়ে সেই মোনার্কের লোগোটা রয়েছে। যাই হোক, সেই ব্যাগের মধ্যে কিছু ওল্ড ডেটা স্টোরেজ রয়েছে, যেগুলো বর্তমান প্রযুক্তি দিয়ে বা বর্তমান কম্পিউটারে ওপেন করা তো সম্ভব না, তবে একজন তাদেরকে সাহায্য করতে পারে। সেটা হচ্ছে কেন্টারোর একটা এক্স গার্লফ্রেন্ড রয়েছে, যার নাম হচ্ছে মে, সে তাদেরকে সাহায্য করতে পারবে। যাই হোক, এই মে নামক মেয়েটা খুবই মিস্টিরিয়াস। কেন্টারোর এক্স গার্লফ্রেন্ড তো বলে দিলাম, কিন্তু কেন্টারো তার ব্যাপারে কোনো কিছুই জানে না, যে সে অ্যাকচুয়ালি কে, তার বাড়িতে এত কম্পিউটার আসলো কোথা থেকে, সে কি কাজ করে অ্যাকচুয়ালি। সেই স্টোরেজগুলোর মধ্যে কিছু এনক্রিপ্টেড ডেটা ছিল, মানে যেগুলোকে লক করা ছিল। মে সেগুলোকে আনলক করে ফেলে এবং সরাসরি এই খবরটা মোনার্কের হেড অফিসে চলে যায়। তারা জানতে পেরে যায় যে মোনার্কের কিছু সিক্রেট ফাইলগুলোকে ওপেন করা হচ্ছে। টিম নামক একটা ফিল্ড এজেন্টকে আমরা দেখতে পাই যে মোনার্কের হয়ে কাজ করে। তার উপর এখন দায়িত্ব পড়েছে যে সেই মানুষগুলোকে খোঁজা, মানে এই ছেলেমেয়েগুলোকে খোঁজা যারা সেই মোনার্কের সিক্রেট ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। অন্যদিকে কেন্টারো মনে করছে যে তাদের পিতা হয়তো সেই স্যান ফ্রান্সিসকোর গডজিলা হামলাতে মারা গিয়েছিল, তবে কেট জানায় যে না, তার পিতা মারা যায়নি, বরং পরেরই মুহূর্তে তার পিতা কেটের সাথে শেষবারের মতন সাক্ষাৎ করতে আসে, কারণ সে একটা গুরুত্বপূর্ণ মিশন করতে যাচ্ছে। সে কেট এবং তার মাকে ফাইনাল গুড বাই জানিয়ে বেরিয়ে পড়ে এবং তারপরে ফেয়ারব্যাঙ্ক পুলিশ কেটকে ফোন করে যে তার পিতা একটা প্লেনে করে আলাস্কার উদ্দেশ্যে যাচ্ছিল, তবে সেই প্লেনটা আচমকা মিসিং হয়ে গেছে, মানে সেটাকে আর পাওয়া যায়নি এবং অনেকে ভেবেছে যে সম্ভবত সে মারাই গেছে। অন্যদিকে মে নামক সেই মেয়েটা সেই ফাইলগুলোকে তো আনলক করছিল, ডিক্রিপ্ট করছিল এবং সেখানে তার একটা ছবি খুঁজে পায়, সেই সায়েন্টিস্ট কেইকোর, যাকে কেট ভালো মতোই চেনে, কারণ এটা কেটের গ্র্যান্ডমাদার। তারা ভাবছে যে এই ফাইলগুলোর মধ্যে তার গ্র্যান্ডমাদারের ছবি কেন এসেছে। এবার সময়টা হচ্ছে 1952। আমরা 1959 সালে সেই সৈনিক লি শকে দেখতে পেলাম, সায়েন্টিস্ট কেইকোকেও দেখতে পেলাম, তবে এখন আমরা জানতে পারবো যে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎটা হলো কি করে। যেমনটা বললাম, সালটি ছিল 1952। সার্জেন্ট লি শকে তার বস পাঠাচ্ছে ফিলিপিন্সে। তার কাজ হচ্ছে ডক্টর কেইকো মিউরাকে অ্যাসিস্ট করা বা তাকে গার্ড করা, যাতে তার কোনো ক্ষতি না হয়। সে একটা রিসার্চ করছে মোনার্কের হয়ে। কথা মতো লি শ ফিলিপিন্সে গিয়ে পৌঁছায় এবং ডক্টর কেইকোর সাথে সাক্ষাৎ করে। ডক্টর কেইকোর কাছে একটা অদ্ভুত রিডিংস রয়েছে। ইদানিং ওয়েদার স্যাটেলাইট থেকে এই স্থানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারা গেছে। আকাশে রেডিও আইসোটোপ দেখা গিয়েছে, যেটা একটা নির্দিষ্ট এক স্থান থেকে আর এক স্থানে গিয়েছে। অবভিয়াসলি এটা সম্পূর্ণ আনন্যাচারাল, আর সেটারই খোঁজ ডক্টর কেইকো করছে। একই সাথে সেই জঙ্গলে উইলিয়াম র্যান্ডার সাথেও তাদের সাক্ষাৎ হয়। উইলিয়াম র্যান্ডা সে একজন ক্রিপ্টোজিওলজিস্ট। ক্রিপ্টোজিওলজিস্ট তাদেরকে বলা হয় যারা বিভিন্ন কাল্পনিক জন্তু জানোয়ারকে নিয়ে রিসার্চ করে। কাল্পনিক বলতে এমন কিছু জন্তু জানোয়ার বা প্রাণী যাদেরকে কোনো পুরাণ গল্পের বই এগুলোতে লেখা হয়েছে, বা বহু আদিবাসী বা পুরনো দিনের লোকেরা বিশ্বাস করতো যে এরকম জন্তুর অস্তিত্ব রয়েছে। অনেকে তো সেটাকে একটা ড্র্যাগনও মনে করতো এবং সে উইলিয়াম র্যান্ডা সেটারই খোঁজ করছে এবং তার কাছে এই জিনিসটা মাইগ্রেটিং পাখিদের মতন মনে হচ্ছে। অর্থাৎ সে দূর দেশ থেকে সমুদ্র পাড়ি দিয়ে যে পাখিগুলো আমাদের দেশে বা অন্যান্য দেশে আসে, তারা কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা বা একটা রুট ধরে আসে। তেমনি এই ড্র্যাগনটাও একটা নির্দিষ্ট রুট ধরে চলে এবং সেই রুটটা উইলিয়াম র্যান্ডা নোট করে রেখেছে। একই সাথে ডক্টর কেইকো তার কাছেও কিন্তু স্যাটেলাইটের তোলা সেই রেকর্ডটা রয়েছে এবং তাদের দুজনেরই ছবিটা মিলিয়ে দেখে যে এটা সেম, মানে বাতাসে সেই রেডিও আইসোটোপস এবং পৌরাণিক মানুষদের গল্প এগুলো তো একেবারে মিলে যাচ্ছে। আর এটারই খোঁজ চালাতে চালাতে তারা ইউএসএস লটনের সামনে গিয়ে পৌঁছায়, একটা পুরনো ডেস্ট্রয়ার, একটা জাহাজ যেটা 1943 সালে গায়েব হয়ে গেছিল। মানে অত বড় জাহাজ নাকি 3 মিনিটের মধ্যে ডুবে সম্পূর্ণভাবে গায়েব। কিন্তু সেই পাহাড়ি জঙ্গল এলাকায় সেই জাহাজটা কি করছে, মানে এখানে সেটা আসলোই বা কি করে। বিলি র্যান্ডা সে কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে রেকর্ড করছিল। মানে বুঝতেই পারছেন, র্যান্ডা কিন্তু তার সব রিসার্চগুলো ভালো মতন স্টোর করে রেখেছে। আর যার কারণেই তো বর্তমানে র্যান্ডার সেই গোপন ফাইলগুলো পাওয়ার জন্য মোনার্ক একেবারে মরিয়া হয়ে যাচ্ছে।
সেই পরিত্যক্ত ভাঙাচোরা জাহাজটার মধ্যে তারা প্রবেশ করে, যেখানে একটা ডেকের মধ্যে র্যান্ডা নামটা লেখা ছিল। আমরা জানতে পারি যে এই উইলিয়াম র্যান্ডা সেই জাহাজের একমাত্র সার্ভাইভার ছিল, মানে সে একাই বেঁচে ছিল সেই জাহাজটা থেকে। অন্যদিকে সার্জেন্ট লি শ, সে তো প্রথমে এইসব ড্র্যাগন জন্তু এইসব নিয়ে বিশ্বাসই করছিল না, তবে সেও লক্ষ্য করতে পারে যে আকাশে একটা অদ্ভুত জিনিস জলজল করছে, মানে এক টাইপের আয়োনাইজ ক্লাউড, রেডিয়েশনের মাত্রাও বাড়ছে। আসলে যেটার খোঁজে তারা সেখানে গিয়েছিল সেটা সেই স্থানীয় উপস্থিত ছিল একটা বৃহৎ জন্তু, যেটাকে আয়ন ড্র্যাগন বলা হয়। সেই জন্তুটা তখন সেই দুই সায়েন্টিস্টের উপরে হামলা চালিয়ে দেয়। সময় মতন লি শ এসে তাদেরকে রেস্কিউ করে নেয় এবং তারা কোনো মতে সেই জন্তুটার থেকে নিজেদের জীবনটা বাঁচায়। অন্যদিকে বর্তমানে কেন্টারো তার পিতার পুরনো ফাইলগুলোর মধ্যে সেই সার্জেন্ট লি শর একটা ছবি দেখতে পায়। একই সাথে তাদের যে ফ্যামিলি ফটোসগুলো রয়েছে সেগুলোর মধ্যেও সে লি শর একটা ছবি দেখতে পায়, যাকে সে আঙ্কেল শ বলে ডাকছে। মোটমাট বোঝা তো যাচ্ছে যে এই মানুষটা কোনো গুরুত্বপূর্ণ চরিত্র এবং এই মানুষটা সম্ভবত জানতে পারে যে তাদের পিতা অর্থাৎ হিরোশি সে কোথায় গেছে। অন্যদিকে সেই কেট নামক সেই মেয়েটা সেই সব ত্যাগ করে নিজের দেশে পালানোর তো প্ল্যান করেছিল, তবে মোনার্কের নজর তো এখন তাদের উপরে পড়ে গেছে। দুজন ফিল্ড এজেন্ট অর্থাৎ টিম এবং মিশেল তারা এসে কেটকে ধরার চেষ্টা করে, তবে কেট কোনো মতে সেখান থেকে পালায়। পুলিশকেও সে খবর দিতে পারবে না, কারণ মোনার্কের পৌঁছ অনেক দূরে রয়েছে। অবশেষে সে চলে আসে কেন্টারো এবং মেয়ের সাথে সাক্ষাৎ করতে, তবে মোনার্ক অলরেডি তার লোকদের পাঠিয়েছে সেই স্থানটা খোঁজার জন্য। তারা দুজন একসাথে হয়েছে, কোনো মতে লুকিয়ে রয়েছে। মেয়ে নামক সেই মেয়েটার কাছে আমরা একগুচ্ছ ফেক পাসপোর্ট দেখতে পাই এবং যেন তার মধ্যে ভয়টা বেশি। সে আগে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে, সে কিছু তো একটা গোপন করছে যেটা এখনো জানা যায়নি। যাই হোক, মোনার্কের এজেন্টরা এই ছেলেমেয়েগুলোর থেকে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে সেই উইলিয়াম র্যান্ডার সিক্রেট ফাইলসগুলো। তবে কিন্তু আরও সহজে সেগুলো মোনার্কের হাতে তুলে দিতে চায় না। সে জানে যে একজন মানুষ হয়তো তাদেরকে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে সেই সার্জেন্ট লি শ, যার ছবিটা তার কাছে রয়েছে এখনো। সে মানুষটা এখনো জ্যান্ত আছে নাকি সেটা সন্দেহ। জানা গিয়েছিল যে তাকে একটা বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে এবং তারই খোঁজে তারা চলে যায় সেখানে এবং সত্যিকারের সেই লি শয়ের সাথে তারা সাক্ষাৎ করে, যার বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে। যাই হোক, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই মানুষটার নাম হচ্ছে কার্ট রাসেল, মানে অরিজিনাল নাম। দুর্দান্ত একজন অভিনেতা এবং তার যে কম বয়সী চরিত্রটা ছিল সেটা চরিত্রে তার নিজেরই ছেলে অভিনয় করেছে, অর্থাৎ ওয়েট রাসেল, মানে বাপ ছেলে মিলে একটা চরিত্রকেই পোর্ট্রে করছে। যাই হোক, লি শ যে একটা বৃদ্ধাশ্রমে আটকা পড়ে রয়েছে এবং পরে আমরা জানতে পারি যে সেটা আসলে তো বৃদ্ধাশ্রম, কিন্তু তার জন্য সেটা একটা জেলখানা, যেখানে তাকে রীতিমতো আটকে রাখা হয়েছে। তবে কেট এবং তার বন্ধুদের সাহায্য নিয়ে সে সেখান থেকে পালায়। তারা একটা বৃহৎ জাহাজে করে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে, যেখান থেকে তারা আলাস্কার উদ্দেশ্যে রওনা দেবে। সার্জেন্ট লি শ সে অনেক কিছুই জানে। সে জানে যে তাদের পিতা অর্থাৎ হিরোশি কোথায় যেতে পারে। বাই দ্য ওয়ে, একটা প্রশ্ন অনেকের মাথায় আসতে পারে, ইভেন এই গল্পের বহু চরিত্রের মাথাতেও সেই একই প্রশ্নই এসেছে যে সেই সার্জেন্ট লি শ সে এখনো জ্যান্ত আছে কি করে। লি শকে আমরা ডক্টর কেইকোর সাথে দেখেছিলাম। ডক্টর কেইকোর ছেলে হচ্ছে হিরোশি, যাদের ছেলে এবং মেয়ে হচ্ছে কেন্টারো এবং কেট। এই সার্জেন্ট লি শ সে তো মোনার্কের হয়ে কাজ করতো, যেটাকে প্রায় আর্লি 40s টাইমে তৈরি করা হয়েছিল, মানে 1940-এর সময়। তার অনেক আগেই তার জন্ম হয়েছে, তো হিসাব মতন তো তার বয়স প্রায় 90 পেরিয়ে যাওয়ার কথা। তবে মানুষটাকে দেখে তো এরকম মনে হচ্ছে না। ওয়েল, সেটা কেন সেটা একটু বাদেই জানতে পারবেন, খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। যাই হোক, উইলিয়াম র্যান্ডার যে ফাইলগুলো তাদের কাছে রয়েছে সেগুলোকে তারা সমুদ্রে ফেলে দেয়, কারণ তারা চায় না যে মোনার্কের হাতে সেগুলো লাগুক। মোটামুটি লি শর সাথে মোনার্কের একটা ব্যক্তিগত শত্রুতা রয়েছে। সো তারা ফাইনালি কোরিয়াতে গিয়ে পৌঁছায়, সাউথ কোরিয়াতে গিয়ে পৌঁছায় এবং ডু হু নামক আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে, যার প্লেনে চড়েই তারা আলাস্কার উদ্দেশ্যে যাবে। বিলি র্যান্ডার সেই ফাইলগুলোর একটা ডিজিটাল কপি মেয়ে বানিয়ে রেখেছে, তার ল্যাপটপে সেগুলো রয়েছে, যেখানে বিলি র্যান্ডার নিজের হাতে কিছু স্থানের কোঅর্ডিনেটস লিখে রেখেছে। কোঅর্ডিনেটস অর্থাৎ সেই স্থানগুলোর পজিশন, যেমন আলাস্কা, আফ্রিকা, প্রত্যেকটা জায়গাতে টিক মার্ক রয়েছে, তবে একটা জায়গাতে টিক নেই এবং তারা মনে করছে যে সম্ভবত তাদের পিতা অর্থাৎ হিরোশি সেই স্থানে গেছে। যাই হোক, তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায়, তবে তাদের প্লেনটা সেটা সেই মুহূর্তে একটা সমস্যায় পড়ে এবং আচমকা সেটা একটা রাফ ল্যান্ডিং করায়। যদিও তারা ভাগ্যের জোরে তো বেঁচে গেছে এবং সেই বরফের সেই স্থানে মানে আলাস্কার সেখানে তারা একটা তাঁবু খুঁজে পায়, যেখানে তাদের পিতা অর্থাৎ হিরোশির সব চিহ্ন রয়েছে। তারা কনফার্ম হয়ে যায় যে তাদের পিতা এখানেই ছিল। তার পিতা যে প্লেনে করে এসেছিল সেই প্লেনটার কিছু টুকরো তারা খুঁজে পায়, তবে সেই পাইলট সেখানে দেখতে পায় যে সেই প্লেনে যেন কোনো একটা জন্তু আঁচড় দিয়েছে, তেমনভাবেই ফেটে গেছে সেই প্লেনটা। আর সেটা দেখে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর সেই মুহূর্তে সেখানে একটা বৃহৎ জন্তু চলে আসে, যেটার নাম হচ্ছে ফ্রস্টভার্ক। জন্তুটার পাওয়ারটা অদ্ভুত টাইপের, যেন সে বাতাস থেকে সব ময়েশ্চার টেনে নেয় বা হাওয়ার মধ্যে থেকে গরমটাকে সম্পূর্ণভাবে শুষে নেয়, যার ফলে সবকিছুই তো বরফে জমে যাবে। একইভাবে তাদের যে পাইলট ছিল, যার নাম ছিল ডুহো, সে তো বেচারা সেইভাবেই মারা যায়। তবে বাকিরা এখন তাদেরকে কে বাঁচাবে? যাই হোক, এখন একটু অতীতে যাওয়া যাক। সালটা ছিল 1954। বিলি এবং কেইকো তারা দুজনেই মোনার্কের হয়েই কাজ করছে। তাদের সাথে জেনারেল পাকেট সাক্ষাৎ করতে আসে, যার তত্ত্বাবধানেই সেই সম্পূর্ণ প্রজেক্টটা চলছে এবং এই প্রজেক্টটাকে চালানোর জন্য টাকা প্রয়োজন। তাই সেই মানুষটাকে ইমপ্রেস করতে পারলেই টাকাটা পাওয়া যাবে। কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে
একটা বৃহৎ জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে, আর যেটা অবশ্যই গডজিলা ছাড়া তো আর কিছু না। তবে সেই জন্তুটাকে কোথায় পাওয়া যাবে? সরকারকে তো প্রমাণ দিতে হবে যাতে তাদের এই প্রজেক্টের জন্য আরও বেশি টাকা বরাদ্দ করা হয়। ডক্টর কেইকোর কাছে কিছু থিওরি রয়েছে। সে মনে করে যে এই জন্তুগুলো রেডিয়েশন অ্যাবসর্ব করে। সো সেরকমই এই বৃহৎ জন্তুটাকে লিওর করার জন্য বা তাকে ডাকার জন্য তাদের কিছু ইউরেনিয়াম প্রয়োজন, প্রায় 150 পাউন্ড মতন, যেটা অনেকটাই বেশি। আর তারপরে কি সেই সময়টা চলে আসে, স্থানটা হচ্ছে বিকিনি অ্যাটল। মার্কিন সরকার প্রায় 150 পাউন্ড ইউরেনিয়ামের ব্যবস্থা করতে পারেনি, তবে তারা একটা বোমের ব্যবস্থা করেছে। তবে এরকম তো কথা হয়েছিল না। ডক্টর কেইকো প্ল্যান করেছিল যে সেই জন্তুটাকে ডেকে আনবে যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এরকম একটা জন্তুর অস্তিত্ব রয়েছে, কিন্তু মার্কিন সরকার সেটাকে লিটারেলি হত্যা করার প্ল্যান করেছে। চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম তো তারা দিয়েছে, তবে বোমের আকারে। আর কি তাদের প্ল্যান মাফিক কাজটা হয়, সেই চরম রেডিয়েশনের লোভে সমুদ্রের তলা থেকে একটা বৃহৎ জন্তু বেরিয়ে আসে, যেটা আর কেউ না, সেটা হচ্ছে গডজিলা। যখনই সে সেই বোমটার কাছে আসে তখনই বোমটার বিস্ফোরণ করা হয়। যে নিউক্লিয়ার টেস্টটাকে তারা ক্যাসেল ব্রাভো নিউক্লিয়ার টেস্ট নাম দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা সত্যিকারেরই ঘটেছিল। ক্যাসেল ব্রাভো ব্যাপারে আপনি উইকিপিডিয়া গুগলে সার্চ করে দেখতে পারেন। তবে সেটার একটা ট্র্যাজিক স্টোরি রয়েছে, যেটা নিয়েই গডজিলার চরিত্রটাকে আবিষ্কার করা হয়েছিল, মানে গডজিলাকে নিয়ে গল্প লেখা শুরু হয়েছিল। পরে একদিন আপনাদের নয় এই গল্পটা শোনাবো। তবে সিনেমায় বা এই গল্পে এটা হচ্ছে ক্যাসেল ব্রাভো নিউক্লিয়ার টেস্ট, যেখানে তারা সেই বোমের মাধ্যমে গডজিলাকে হত্যা করার প্ল্যান করেছিল। বোমটা ফাটে এবং গডজিলাকে তো আপাতত দেখা যাচ্ছে না। তারা ভেবেছে সেই বৃহৎ জন্তুটা ফাইনালি মারা গেছে। যাই হোক, ডক্টর কেইকো সে তো এটা চায়নি। তবে একদিকে তো একটা লাভ হয়েছে, সেই সৈনিকরা নিজে চোখে সেই বড় জন্তুটাকে দেখতে পেয়ে গেছে এবং এখন সরকার থেকে তাদের ফান্ডিং দেওয়া হবে। তারা এখন তাদের এই রিসার্চটা চালিয়ে যেতে পারবে। তো চলুন এখন বর্তমান সময়ে আসা যাক। 2015 কেইট এবং বাকি লোকেরা তারা আলাস্কাতে ফেসে রয়েছে। সেই বৃহৎ জন্তুটা অর্থাৎ ফ্রস্টবার্গ তাদের পিছনে রয়েছে এবং তারা একটা গুহাতে লুকিয়ে রয়েছে। এরই মধ্যে মেয়ে নামক সেই মেয়েটা, তার পাটা কোনো কারণে ভিজে গেছে। সেই বরফ গলা জল এবং বাইরে অতটা ঠান্ডা, তার পাটা প্রায় অকেজো হয়ে যাচ্ছে এবং সে অসুস্থ হয়ে পড়ছে। এই এপিসোডে আমরা কেন্টারো এবং মেয়ের একখানা পাস্ট হিস্ট্রি দেখতে পাই, যে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক হয়েছিল। আমরা জানতে পারি যে কেন্টারো একটা আর্টিস্ট ছিল, তবে সে তার কাজটাকে তেমন একটা বেশি ভালোবাসতো না, বা হয়তো মানুষেরা তার আসল কাজটাকে কদর করতো না। যাই হোক, মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়, পরবর্তীকালে তাদের বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্ব একটা সম্পর্কতে পরিণত হয়। তা সত্ত্বেও কেন্টারো এখনো পর্যন্ত সেই মেয়েটার আসল অতীতটা জানতে পারেনি, যে মেয়েটা অ্যাকচুয়ালি কি কাজ করে। যাই হোক, বর্তমানে তারা সেই বরফের এলাকাতে রয়েছে। চারিদিকে তো কোনো বাড়ি ঘর কিছুই তো লক্ষ্য করা যাচ্ছে না। তারা আশ্রয় নেবে কোথায়? এরম ভাবে তো তারা বাঁচবেও না। তখন কেন্টারো জানায় যে সে আসার পথে একটা স্থানে এক টাইপের আউটপোস্ট বা কিছু একটা লক্ষ্য করেছে, সম্ভবত সেখানে মানুষ থাকতে পারে। অন্যদিকে দূরে পাহাড়ের মাঝে তারা এক টাইপের আলো লক্ষ্য করতে পারে, যে আলোটা সরাসরি মাটি থেকে উঠে আকাশে চলে গেছে। সম্ভবত সেখানে মানুষরা রয়েছে। তবে কেন্টারো তাদের কথায় তো বিশ্বাস করতেই চাইছে না। কেউ তার কথায় বিশ্বাস করে না বলে কেন্টারো একা একা চলে যায়। একই সাথে মোনার্কের আউটপোস্ট নম্বর 47 একটা মেয়ে বসেছিল, ডক্টর বন্স। সে তার মনিটরে কিছু বড় সড়ো পালস রিডিং দেখতে পায়। এক ভয়ানক টাইপের রেডিয়েশনের রিডিং সে লক্ষ্য করতে পারে, যেটা আলাস্কাতে দেখা গিয়েছে। তবে আলাস্কাতে তো মোনার্কে কোনো আউটপোস্ট নেই, তাহলে অবশ্যই আলাস্কাতে কিছু তো একটা হচ্ছে। একই সাথে এরকম টাইপের পালস রিডিংটা একমাত্র ব্ল্যাক হোলের মধ্যেই পাওয়া যায়। সো কিছু তো একটা ঝোল পাকানো হয়েছে। সেই কারণে সেই মোনার্কের বর্তমান ডাইরেক্টর অর্থাৎ নেটালিয়া ভার্ডুগো সে তার সম্পূর্ণ অ্যানালাইসিস টিম বসিয়েছে সেই ব্যাপারটাকে রিসার্চ করার জন্য। অন্যদিকে কেন্টারো সে তো একা একা হাঁটছে। রাতও হয়েছে, চারিদিকে বরফের ঝড় শুরু হয়েছে, তার মধ্যে সার্ভাইভ করা খুবই কঠিন। মেয়ে নামক সেই মেয়েটা সেও অসুস্থ। তারা সেখানে এক টাইপের তাঁবু খুঁজে পেয়েছে, যেটা সম্ভবত কেটের পিতা হিরোশি বানিয়েছিল। অন্যদিকে মেয়েকে সুস্থ করার জন্য তাপ তৈরি করতে হবে, আগুন জ্বালাতে হবে। তাদের কাছে কেটের পিতা অর্থাৎ হিরোশির কিছু রিসার্চের পেপার্স ছিল, সেগুলো কেট আগুনে জ্বালিয়ে দেয় যাতে মেয়ে সুস্থ থাকে। তবে আচমকা সেই স্থানে সেই জন্তুটা অর্থাৎ ফ্রস্টবার্গ সে চলে আসে এবং সেখানে যে বনফায়ারটা বানানো হয়েছিল সেটার থেকে এনার্জি টানা শুরু করে। আমরা বুঝতে পেরেছি যে এই জন্তুটা কোনো উষ্ণ বা কোনো গরম জিনিসে অ্যাট্রাক্ট হয়, আর সেটারই সুযোগ নিয়ে সার্জেন্ট শ সেই জন্তুটাকে হত্যা করবে বলে প্ল্যান করেছে। মানে সেখানে কিছু এভিয়েশন ফিউল ছিল, তেল, যেগুলোর বিস্ফোরণ করিয়ে সে সেই জন্তুটাকে হত্যা করবে বলে প্ল্যান করেছিল। তবে অন্যদিকে কেন্টারো সে চলতে চলতে একটা পুরনো রেডিও স্টেশনে গিয়ে পৌঁছায়, যেখান থেকে সে সাহায্য ডেকে আনে এবং ফাইনালি সেই জন্তুটা যখন কেট এবং বাকি লোকেদের উপর হামলা করে এবং লি শ তার প্ল্যান মাফিক সেই বিস্ফোরণটাও ঘটায়, তবে সেই জন্তুটার কিছুই হয়নি। মানে বোটমাট কথা বলতে গেলে আগুন, উষ্ণতা সেই জন্তুটার কাছে একটা খাবারের মতন একটা ট্রিট। সো যাই হোক, সময় মতন একটা রেস্কিউ হেলিকপ্টার সেখানে চলে আসে এবং কেন্টারোর জন্যই প্রত্যেকে নিরাপদে সেখান থেকে বেরোতে পারে। তবে তারা লক্ষ্য করতে পারে যে সেই স্থানে মানে মাটিতে একটা বড় গর্ত, যেখান থেকে সেই আলোটা বেরোচ্ছিল, যেন সেই আলাস্কার বরফের নিচেই যেন একটা আলাদা দুনিয়া রয়েছে।
যাই হোক, কেন্টারোর কাছে আর একটা সুসংবাদও রয়েছে। সেই রেডিও স্টেশনে সে তাদের পিতার কিছু চিহ্ন পেয়েছে। অ্যাকচুয়ালি তার পিতার একটা অভ্যাস রয়েছে, পেন্সিলের কার্ডগুলোকে চিরে চিরে সে চারদিকে ফেলে এবং সেই জিনিসটা সে সেখানে লক্ষ্য করতে পেরেছে। সে বুঝে গেছিল যে তার পিতা এখানে এসেছিল এবং সম্ভবত সে এখনো জ্যান্ত রয়েছে। তবে এতক্ষণ তারা যাদের থেকে পালাচ্ছিল তারাই আবার ঘুরে ফিরে তাদের কাছেই চলে আসে, অর্থাৎ এই যে রেস্কিউ হেলিকপ্টারটা এসেছে এটাকে মোনার্ক পাঠিয়েছিল। তাদের জেলখানায় আটকে রাখা হয়েছে, যেখানে মোনার্কের একজন এজেন্ট অর্থাৎ মিশেল সে মেয়ের সাথে সাক্ষাৎ করে। মেয়ে নামক এই মেয়েটা খুবই মিস্টেরিয়াস, নিজের পরিচয় গোপন রেখেছে। তার আসল নাম নাকি ল্যারা ম্যাটেও। তবে স্বয়ং মোনার্কও এখনও তার আসল পরিচয়টা জানতে পারেনি যে তার অ্যাকচুয়াল প্ল্যানটা কি, সেখানে কি করছে। যাই হোক, অনেক কথা বলার পর এই বাচ্চাগুলোর থেকে তেমন তো কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। সেই কারণে তারা প্ল্যান করেছে যে এই ছেলেমেয়েগুলোকে ছেড়ে দেবে এবং গোপনে তাদের উপর নজর রাখবে যে তারা কোথায় যায়। তবে সার্জেন্ট লি শকে তারা এখানে আটকে রাখবে। তার সাথে নেটালিয়া ভার্ডুগো কিছু কথা বলতে চায়। কথা মতন টিম সেই প্রত্যেকটা ছেলেমেয়েকে আলাস্কার নোম এয়ারপোর্টে ছেড়ে আসে, তাদেরকে পাসপোর্ট দিয়ে দেয় এবং বলে দেয় চুপচাপ বাড়ি চলে যেতে। তবে বাড়ি তো তারা সহজে যাবে না। কেন্টারও এটুকুনো তো বুঝতে পেরেছে যে তাদের পিতা জ্যান্ত রয়েছে এবং তাকে খুঁজতে হবে। তবে কোথায় খুঁজবে? ওয়েল, সেই স্যান ফ্রান্সিসকোতে তার পিতা হিরোশির একটা অফিস রয়েছে। সম্ভবত সেখানে গিয়ে তাদের একবার দেখা উচিত যদি কিছু পাওয়া যায়। এবং তারা তিনজন প্লেনে করে সেখানে গিয়েই পৌঁছায়। এয়ারপোর্টে জেমস নামক একজন মানুষ তাদেরকে পিক আপ করতে আসে, যদিও পরে আমরা জানতে পারি যে সেই জেমস হচ্ছে কেটের মা অর্থাৎ ক্যারোলিনের নতুন বয়ফ্রেন্ড। যাই হোক, কেট গিয়ে তার মাকে সব সত্য কথা জানায় যে তার পিতা কি কি খেলা খেলেছে। জাপানে তার একটা আলাদা সংসার ছিল এবং তার একটা আলাদা ছেলেও রয়েছে অর্থাৎ কেন্টারও। তবে এখন এইসব দুঃখ করার সময় নেই, তাদের সেই পিতার অফিসে তাদেরকে যেতে হবে, যেটা সেই রিকনস্ট্রাকশন সাইটে অবস্থিত। অর্থাৎ যে স্থানটা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানে যেমনটা দেখেছিলেন গডজিলা সেখানে এসেছিল, তারপর মুটোর সাথে গডজিলার মারপিট হয়েছিল 2014 সালে গডজিলা সিনেমাতে, যেটা দেখেছিলাম আমরা। সো সেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া স্থানটা এই মুহূর্তে নতুন করে তৈরি হচ্ছে এবং সেটা আর্মিদের অধীনে রয়েছে। আর্মিরা সেখানে গার্ড দিচ্ছে, তাই সেখানে যদি কোনো মানুষকে তারা দেখতে পায় তারা লিটারেলি গুলি চালিয়ে দেবে। সো তারা সেখান থেকে লুকিয়ে তার পিতার অফিসের দিকে যাচ্ছিল। আর সেই সময় কেটের তার পুরনো কথাগুলো মনে আসতে থাকে, মানে যেটা এক টাইপের PTSD রাখার নিয়েছে তার মধ্যে। অ্যাকচুয়ালি গডজিলা যখন এখানে হামলা চালিয়েছিল তখন কেট তো এখানেই উপস্থিত ছিল। সেই ভয়ানক ঘটনাটা একটা ট্রমা রাখার নিয়েছে তার মধ্যে। যাই হোক, ফাইনালি তারা হিরোশির সেই অফিসে গিয়ে পৌঁছায়, যেখানে তারা একটা বড় ম্যাপ খুঁজে পায়। সেই ম্যাপটা তারা ফিগার আউট করে নেয় এবং বুঝতে পারে যে হিরোশি কোন রাস্তা ধরে গেছে, মানে প্রথমে কোথায় গেছে এবং এর পরে কোথায় যাবে। তবে অন্যদিকে সেই মেয়ে একটা মিস্টেরিয়াস চরিত্র, সে ভালো না খারাপ এখনো বোঝা যায়নি। চুপচাপ সে মিশেলকে ফোন করে। মিশেল অর্থাৎ সে মোনার্কের একটা এজেন্ট। তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে মেয়ে তাদেরকে সব তথ্য দেবে যে কেট এবং তার বন্ধু কোথায় কোথায় যাচ্ছে, তার পরিবর্তে মেয়েকে সেখান থেকে পালাতে সাহায্য করবে, মানে তার নিজ দেশে যেতে সাহায্য করবে। অন্যদিকে সালটা ছিল তখন 1955। ওয়াশিংটনে একটা বাজেট প্রপোজিশন হবে, অর্থাৎ বাজেট প্রকাশ হবে। আর সেই মুহূর্তেই বিল র্যান্ডা জাপানে ঠিক একই ধরনের আইসোটোপিক সিগনেচার খুঁজে পায় যেমনটা তারা ফিলিপিন্সে পেয়েছিল। তাদের এই মুহূর্তে জাপানে যাওয়া প্রয়োজন। তবে এদিকে তো বাজেট প্রপোজিশন হবে, কাউকে তো এখানে থাকতে হবে। সেই জন্য তারা সার্জেন্ট লি শকে এখানে রেখে বিলি এবং কাইকো তারা দুজনে বেরিয়ে যাচ্ছে জাপানের উদ্দেশ্যে। তবে জেনারেল লি শ সে কিন্তু এখানে থাকতে চায় না। সে ডক্টর কেইকোকে একা ছাড়তে চায় না আর কি। তারা জাপানে গিয়ে পৌঁছায়, সেখানে তারা ডক্টর সুজুকির সাথে সাক্ষাৎ করে, যে এক টাইপের যন্ত্র বানিয়েছে যেটার নাম হচ্ছে গামা রেডিয়েশন সিমুলেটর। মানে বেসিক্যালি সেই যন্ত্রটা গামা রেডিয়েশন তৈরি করে, যেটা দেখেই তো সেই বৃহৎ জন্তুগুলো যাদেরকে টাইটান বলা হয় তারা অ্যাট্রাক্ট হয়। অবভিয়াসলি সেই বড় জন্তুটাকে ডাকার জন্য বা তাকে টোপ দেওয়ার জন্য এই যন্ত্রটা তো প্রয়োজন। তারা বড়সড় একটা জন্তুকে ধরতে চলেছে। তবে কর্নেল লি শ এই জিনিসটাকে মিস করতে চায় না। প্রথমত কেইকোর চিন্তা, দ্বিতীয়ত সে এই রিসার্চের একটা অংশ হতে চায়। সেই কারণেই তোয়াক্কা না করে জেনারেল লি শ চলে আসে জাপানে, যেটা জানতে পেরে ডক্টর কেইকো একেবারেই পছন্দ না। আসল ব্যাপারটা তো স্বাভাবিক, তাদের এই রিসার্চটা চালানোর জন্য টাকা প্রয়োজন। কাউকে তো সেই বাজেট মিটিংয়ে উপস্থিত থাকতে হতো, তবে এখন তো কেউ নেই। যাই হোক, সেই যন্ত্রটা সেই বৃহৎ জন্তুটাকে লিওর করে আনতে সক্ষম হয়েছে। সেই জল থেকে উঠে আসে একটা বৃহৎ জন্তু, যেটা আর কেউ না, সেটা ছিল গডজিলা। যেটা দেখতে পেয়ে প্রত্যেকটা মানুষ ভয় তো পাবে, তবে কেইকোর মুখে হাসি যে তারা ভেবেছিল যে প্রথমে গডজিলা হয়তো মারা গেছে, তবে না, সেই গডজিলা রীতিমতো জ্যান্ত রয়েছে আর কি। পরের মুহূর্তে যখন তারা ওয়াশিংটনে ফিরে আসে তখন তারা দেখতে পায় যে জেনারেল পাকেট এই রিসার্চের দায়িত্বটা অন্য একটা অফিসারের হাতে ছেড়ে দিয়েছে। কারণ অবশ্যই জেনারেল লি শ কাউকে না বলেই জাপানে চলে গেছিল, তার জায়গাটা কাউকে তো দেখাশোনা করতেই হতো। অন্যদিকে এখন বর্তমান সময় অর্থাৎ 2015 সে কর্নেল লি শকে গাড়িতে করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
তবে সেই মেয়েটা যার নাম হচ্ছে মিশেল, সে এসে কর্নেল লি শকে বাঁচিয়ে নেয়, কারণ মেয়েটা ভালো। দেখুন, এই মোনার্ককে তৈরি করা হয়েছিল মানুষদের ভালোর জন্যই, যাতে তারা এই জন্তুগুলোর উপরে নজর রাখতে পারে এবং মানুষদের আগেই অ্যালার্ট করে দিতে পারে, মানে বিপদটা আগেই যাতে মানুষদের বলে দিতে পারে। কিন্তু না, এই কোম্পানি তো এখন অন্যভাবে কাজ করছে। মানুষদের কিডন্যাপ করা, মানুষদের আচমকা গুম করে দেওয়া, নিজেদের সত্যটাকে লুকানোর জন্য, এটা তো মোনার্কের আসল কাজ ছিল না। সেই মিশেল সেটা বুঝতে পারে এবং সে কর্নেল লি শকে সাহায্য করবে বলে ডিসাইড করে। যাই হোক, এখন তাদের কোথায় যেতে হবে সেটা তো জানে। তারা তাদের পিতাকে খুঁজছে, যে সম্ভবত আফ্রিকাতে গেছে। হিরোশির বানানোর সেই ম্যাপটা দেখেই তারা বুঝতে পেরেছে। তবে শুধু তারা না, মোনার্ক ও হিরোশি সেই ম্যাপটা কোনো মতে ফিগার আউট করে নিয়েছে। টিম নামক সেই মানুষটার সাহায্য নিয়ে তারা বুঝতে পেরে যায় যে সম্ভবত তারা এই মুহূর্তে আফ্রিকাতেই যাবে, যেখানে গামারের স্পাইকটা বেশ ভালোই বেড়েছে। বাই দ্য ওয়ে, আর একটা জিনিসও আপনাদের বলে দিই, সেই হিরোশি অর্থাৎ কেট এবং কেন্তারোর পিতা, সে কিন্তু মোনার্কেরই একটা এজেন্ট ছিল। তবে সে মোনার্ক ছেড়ে নিজের মতন কাজ করা শুরু করেছে। অ্যাকচুয়ালি সে মোনার্কে কিছু স্যাটেলাইট হ্যাক করে সেই রিপোর্টগুলো নিয়ে নিজের মতন করে রিসার্চ করা শুরু করেছিল। সম্ভবত সে এই দুনিয়াটাকে বাঁচানোর চেষ্টা করছিল, যেটা মোনার্ক করতে ব্যর্থ হয়েছিল। যাই হোক, সেই ছেলেমেয়েগুলো অ্যালজেরিয়ান ডিজার্টে গিয়ে পৌঁছায়, সেই মরুভূমি, যেখানে কেট এবং কেন্তারো তাদের পিতাকে দেখতে পায়। হিরোশি সেখানেই ছিল। তবে হিরোশি যখন তার ছেলেমেয়েকে সেখানে দেখে, সেখান থেকে পালাতে বলে। একটা বড় বিপদ নাকি আসতে চলেছে। অন্যদিকে মোনার্ক, তারাও তো খবর পেয়ে গেছে, চুপচাপ হেলিকপ্টার নিয়ে সেখানে চলে এসেছে। তারাও কি জানতো যে স্বয়ং গডজিলা সেখানে পাহাড়ের নিচে শুয়ে রয়েছে? তাদের এই উৎপাতের কারণে গডজিলা ঘুম থেকে উঠে পড়ে এবং নিজের মতন করে চুপচাপ হেঁটে কোথায় একটা চলে যায়, সেটার খবর কেউ রাখে না। তবে গডজিলার পিঠে যে স্পাইকসগুলো রয়েছে, সেগুলোর বাড়ি খেয়ে মোনার্কের যে হেলিকপ্টার ছিল সেটা ক্র্যাশ হয়ে পড়ে। অন্যদিকে গডজিলা এখন কোথায় গেল, কর্নেল লি শ সেটা জানতে চায়। তবে কেট এবং কেন্টারো তারা তো তাদের পিতার খোঁজ করতে চায়, যে তার পিতা আবার কোথায় চলে গেল। এখানেই দুই পক্ষের মধ্যে লেগে যায় তর্ক। সেই কারণেই তারা দুজনেই আলাদা আলাদা রাস্তা নিয়ে নেয়। ডক্টর লি শ চলে যায় গডজিলার খোঁজ করতে। সে নাকি গডজিলাকে বাঁচাতে চায়। তবে গডজিলাকে সে কিভাবে বাঁচাবে? অন্যদিকে মেয়ে তখন কেটকে সত্য কথাটা জানায় যে সেই ফোন করে মিশেলকে তাদের লোকেশনটা জানিয়ে দিয়েছিল। নইলে কর্নেল লি শয়ের আগেই তো তারা এই স্থানে পৌঁছে তাদের পিতার সাথে সাক্ষাৎ করতে পারতো। মানে মেয়ের কারণে সব কিছু ভেস্তে গেছে, যেটার কারণে কেট একেবারেই খুশি না। বাই দ্য ওয়ে, মোনার্কের যে সেই হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছিল না, যেটার মধ্যে টিম নামক সেই মানুষটা ছিল, সে বেঁচে গেছে। তবে বাকি লোকেরা মারা গেছে আর কি। তারা প্রত্যেকেই এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়, নিজ দেশে তো ফিরতে হবে। তবে মেয়ে নামক সেই মেয়েটাকে কিছু কোটশাট পরা মানুষ এসে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। যেমনটা একটু আগেই বলেছিলাম, সেই মেয়েটার কিন্তু আলাদা ঝোলঝাল চলছে। সে কি গল্প পাকিয়ে রেখেছে সেটা সেই জানে। অন্যদিকে এয়ারপোর্টে কেট কেন্তারোর সাথে টিমের সাক্ষাৎ হয়। তারা প্রত্যেকে দেশে ফিরতে চাইছে এবং তারা প্রত্যেকে একে অপরকে দোষারোপ করছে। টিম নামক সেই মানুষটা সে কিন্তু ভালো, মোটামুটি মোনার্কের মতন এতটা স্বার্থপর এবং শয়তান তো সে না। কেট যখন তার বন্ধু মেয়েকে খুঁজে পাচ্ছে না, তখন সে ভেবেছে যে হয়তো মোনার্ক তাকে কিডন্যাপ করেছে। তবে টিম জানা যে না, মোনার্ক তো তাকে কিডন্যাপ করেনি। একই সাথে টিম এটাও জানতে পারে যে তাদের পুরনো এজেন্ট অর্থাৎ হিরোশি এখানে ছিল। হিরোশি অর্থাৎ কেটের পিতা। কেট ভাবতে থাকে যে তার পিতা কি তাহলে গডজিলাকে জাগানোর জন্য এখানে এসেছিল। মানে গডজিলা জেগে গেলে তো কি খারাপ জিনিস হবে সেটা তো আপনারা নিজেরাও জানে। তবে টিম জানে যে না, হিরোশি একটা ভালো মানুষ। সে তার সারা জীবন চেষ্টা করে গেছে যে জিডের মতন যাতে কোনো ঘটনা দ্বিতীয়বার না হয়। জিডে অর্থাৎ যেদিন গডজিলা তোলপাড় করেছিল, হয়তো সে এরকম দ্বিতীয় কোনো ঘটনাকে আটকানোর চেষ্টা করছে। যাই হোক, অ্যাকচুয়াল কি সেটা তো তাদের নিজেদের খতিয়ে দেখতে হবে। কেট তখন তার বন্ধু মেয়েকে খুঁজতে যায় এবং টিম তাকে সাহায্য করবে মেয়েকে খুঁজে দিতে। অন্যদিকে মোনার্ক কর্নেল লি শকে খুঁজছে, যার সাথে মোনার্কের আবার কিছু এজেন্ট পালিয়ে গেছে। তাকে খুঁজে দিতে কেট এবং কেন্টারও সাহায্য করবে। সো সেই মেয়ে নামক মেয়েটা, তার তো সবকিছুই নকল, পাসপোর্ট নকল, তার আসল নামটাও কেউ জানে না। অ্যাকচুয়ালি তার আসল নাম হচ্ছে কৌরা মাটেও। প্রায় 3 বছর আগে অর্থাৎ 2012 সালে সে একটা কোম্পানি জয়েন করেছিল, যেটার নাম হচ্ছে AET অর্থাৎ অ্যাপ্লাইড এক্সপেরিমেন্টাল টেকনোলজিস। সেই কোম্পানিটা নাকি একটা বড় সড়ো ব্রেক থ্রু করার চেষ্টা করছে। মেয়ে তখন সেই কোম্পানির মেইন ফ্রেমটাকে হ্যাক করে জানার চেষ্টা করে। সে একটা গোপন স্থানে গিয়ে দেখতে পায় যে সেই কোম্পানির মধ্যে বিভিন্ন জীবজন্তু, শিম্পাঞ্জি, তাদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আর তারপরেই তো মেয়ে সেই কোম্পানিটা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। কোম্পানির ডাইরেক্টর ব্রেন্ডা সে আবারও মেয়েকে ধরে এনেছে। এখন আসলে মেয়ে খুবই ট্যালেন্টেড, ভালো স্কিলফুল এবং এই কোম্পানিটা মেয়ের এই স্কিলটাকে কাজে লাগাতে চায়। তবে কি এই কোম্পানিটা তারা কি বানানোর চেষ্টা করছে এবং তারা কি বানিয়েছে? ওয়েল, আপনারা মোস্ট অফ আসের সিনেমাগুলো দেখে থাকলে একটা নাম হয়তো আপনারা শুনেছেন, সেটা হচ্ছে অ্যাপেক্স সাইবারনেটিক্স, যারা মেকা গডজিলার মতন ভয়ানক জিনিসটা বানিয়েছিল। আপনারা গডজিলা ভার্সেস কং সিনেমার এন্ডিংয়ে তো দেখেছিলেন যে একটা বৃহৎ রোবটই গডজিলার সাথে আমাদের গডজিলা এবং কং এর লড়াই হয়েছিল। সেই রোবটটাকে বা সেই বৃহৎ অস্ত্রটাকে সেই অ্যাপেক্স সাইবারনেটিক্সই বানিয়েছিল এবং AET নামক যে কোম্পানিটা রয়েছে সেটাই পরবর্তীকালে অ্যাপেক্স সাইবারনেটিক্সে পরিণত হয়। যাই হোক, টিমের সাহায্য নিয়ে মেয়ে এবং কেন্টারো ফাইনালি তারা মেয়েকে খুঁজে পায়। মেয়ে নিজের সব ভুলগুলো স্বীকার করে নিয়েছে, সে তার সত্যটা সবাইকে জানিয়ে দিয়েছে। এখন সে কমপ্লিটলি ফ্রি এবং ফাইনালি সে অনেকগুলো বছর বাদে নিজের পরিবারের সাথে সাক্ষাৎ করে। তবে এখন ব্যাপার হচ্ছে যে সেই জেনারেল লি শ সে কোথায়? সে মোনার্কের আউটপোস্ট নম্বর 88-তে আক্রমণ করেছে।
যেটা আলাস্কাতে অবস্থিত। যেমনটা দেখেছিলাম সেই আলাস্কার একটা স্থানে মাটি থেকে উজ্জ্বল আলোর মতন আকাশে যাচ্ছিল, যেন সেখানে একটা পোর্টাল তৈরি হয়েছে বা একটা দরজা যেখান থেকে এই জন্তুগুলো পৃথিবীতে চলে আসছে। এবং কর্নেল লি শ এই কাজটাই তো করতে চায় প্রথম থেকেই। সে এই পোর্টালগুলো বা এই দরজাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায় যাতে এই জন্তুগুলো মানুষদের এই দুনিয়াতে না আসতে পারে। আর সে সেটাই করে। সে বৃহৎ গর্তের মতন যে জায়গাটা ছিল সেটাকে সে সম্পূর্ণভাবে বিস্ফোরণ করে একেবারে মাটি বালি বরফ সবকিছু চাপা দিয়ে আটকে দিয়েছে। তবে এতে হয়েছে আর এক কাণ্ড। একটা দরজা তো বন্ধ হয়েছে, তবে গোটা দুনিয়ায় যে এরকম এক একটা দরজা রয়েছে সেই স্থানগুলোতে গামারের স্পাইকগুলো আরো বেড়ে গেছে। মোটামুটি কর্নেল লি শ যেটা করতে চাইছে তার ফলাফলটা তো ভালো হচ্ছে না। এখন তাদেরকে জানতে হবে যে কর্নেল লি শ কোথায় আগে গেছে, তাকে আটকানোর প্রয়োজন। ওয়েল, লি শ এই মুহূর্তে আবারও সে কাজাখস্তানে গেছে, যেখানে সে অতীতেও গেছিল এবং যেখানে সে কেইকো র্যান্ডাকে হারিয়েছিল। সেই স্থানেও একটা দরজা রয়েছে যেটাকে হয়তো সে বন্ধ করতে চায়। তবে মোনার্ক জানবে কি করে যে লি শ এখন কোথায়? সেই কারণে তারা তাদের পুরনো ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। তারা জানতে পারে যে তাদের যে গ্র্যান্ডমাদার অর্থাৎ কেইকো র্যান্ডা সে সেই স্থানেই মারা গিয়েছিল, মানে সেই স্থানে সে হারিয়ে গেছিল, তারপরে আর তাকে পাওয়া যায়নি। মোটামুটি আমরা গল্পে এইটুকুনি তো দেখেছি যে কেইকোর সাথে কর্নেল লি শয়ের কোনো ভালোবাসা না হলেও সে কেইকোকে মন থেকে পছন্দ করত এবং কেইকোকে হারানোর সেই বেদনাটার জন্যই হয়তো সে সেই স্থানে গেছে সেই দরজাটাকে বন্ধ করার জন্য। এছাড়াও মোনার্কের কাছে স্যাটেলাইট ম্যাপের রেকর্ডেরও তো রয়েছে যে সেই কাজাখস্তানে সেই স্থানে গামারের স্পাইক অনেক বেড়ে গেছে। সো তারা একটা ট্রাই করে দেখতে পারে যে সম্ভবত কর্নেল লি শ হয়তো সেখানেই গেছে। তারাও সেই কাজাখস্তানে সেই পাওয়ার প্ল্যান্টে গিয়ে পৌঁছায়, পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্ট, এবং লি শকে তারা সেখানে খুঁজে পায় যে সেই স্থানের চারিদিকে বোম লাগিয়ে রেখেছে। মোটামুটি সেই দরজাটাকে সে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায় যাতে সেখান থেকে কোনো জন্তু না বেরিয়ে আসে। আর কি কথা মতন সে সেই বোমগুলোকে বিস্ফোরণ করা এবং সেখান থেকে একটা বৃহৎ জন্তু বেরিয়ে আসে। যেমনটা আগেও দেখেছিলাম যে সেই স্থানটা আনস্টেবল, যার ফলে ভেঙে চুরে পড়ে এবং বহু মানুষ সেই গর্তের মধ্যেই পড়ে যায়। তবে সেই গর্তের মধ্যে আছেটা কি, তারা সেখানে পড়ে যাবেটা কোথায়? ওয়েল, এই থিওরিটা বিল র্যান্ডা অনেক আগেই আবিষ্কার করে নিয়েছিল। সে প্রথম থেকে বিশ্বাস করতো যে এই জন্তুরা একটা পোর্টালের মাধ্যমে এখানে আসছে, একটা দরজা যেটার মাধ্যমে এই পৃথিবীর মধ্যেই থাকা আর একটা দুনিয়াতে প্রবেশ করা সম্ভব, আর একটা রেলমে প্রবেশ করা সম্ভব। এত বড় বড় জন্তুরা যারা মাটির নিচে বসবাস করছে, এই খবর তো মানুষদের অনেক আগেই পাওয়ার কথা ছিল। মানুষরা আগে কেন পায়নি? কারণ তখন এই থিওরিটা আবিষ্কার হয়নি। আর এইসব প্রপোজিশন নিয়েই কর্নেল লি শ চলে যায় জেনারেল প্যাকেটের সাথে সাক্ষাৎ করতে। সালটা তো যখন ছিল 1955। জেনারেল প্যাকেট তো লি শকে দেখে একেবারেই খুশি না যে সে তাদের আদেশ না মেনে চুপচাপ কেন জাপানে চলে গেছিল। তবে সে জেনারেল প্যাকেটকে আশ্বাস দেয় যে যে গর্জিলাকে মারার জন্য তারা বোম ব্যবহার করেছিল সেই গর্জিলা তো মরেনি। এছাড়াও তাদের কাছে কিছু ভ্যালিড প্রমাণ রয়েছে যে এই জন্তুগুলো কোথা থেকে আসছে। সে চায় যে গভর্নমেন্ট বা সরকার যাতে নতুন করে ফান্ডিং করুক তাদের, নতুন করে তাদের টাকা দিকে এই প্রজেক্টের জন্য। সালটা ছিল তখন 1962। কেইকো এবং উইলিয়ামের বিয়ে হয়ে গেছে এবং তাদের একটা ছোট ছেলেও রয়েছে যার নাম হচ্ছে হিরোশি। কর্নেল লি শ হিরোশিকে খুবই ভালোবাসে, তবে সে এখন যাচ্ছে একটা মিশনে। সে হিরোশিকে জানে খুব শীঘ্রই সে ফিরে আসবে। তারা যাচ্ছে মাটির নিচে। স্থানটা ছিল কানসা, যেটা মোনার্কের একটা টেস্ট সাইট ছিল। তারা সেই পোর্টালটা, সেই দরজাটা ব্যবহার করে সেই জন্তুদের দুনিয়াতে প্রবেশ করবে, যেটাকে তারা অ্যাক্সেস মুন্ডি নাম দিয়েছে। জেনারেল প্যাকেটের তো বুকের ছাতি একেবারে চওড়া হয়ে গেছে, কারণ অন্য মানুষেরা চাঁদে মহাকাশে পতাকা উড়াচ্ছে, তারা অন্য রেলমে অন্য দুনিয়া থেকে পতাকা উড়াবে। মোটমাট 3-4 জন মানুষ সেই মাটির নিচে যাচ্ছে এক টাইপের ক্যাপসুলের মাধ্যমে, যাদের মধ্যে রয়েছে কর্নেল লি শ। তবে তারা যেভাবে প্ল্যানটা করেছিল সেভাবে প্ল্যানটা হয় না। সেই গর্তটার মধ্যে থেকে এক টাইপের সাকশন হয়, জিনিসটা যেন টানে ভেতরের দিকে। বাকি লোকেদের সাথে তাদের কমিউনিকেশন সব বন্ধ হয়ে যায় এবং লি শ এবং বাকি লোকেরা সে ক্যাপসুলে করে যে কোন দুনিয়াতে চলে গেল আর তাদের কোনো খবর নেই। ওয়েল, সালটা তো তখন ছিল 1962, যখন হিরোশি অনেক ছোট ছিল। এখন বর্তমান সাল হচ্ছে 1982 এবং কর্নেল লি শ আবারও ফিরে এসেছে এবং তাকে দেখতে হুবহু সেম সেই গর্তের মধ্যে বা সেই অন্য একটা দুনিয়াতে যেখানে সে অল্প কিছু সময় কাটিয়েছে। তবে পৃথিবীতে সেই সময়টা প্রায় 20 বছরের সমান, যার কারণেই তো ছোট হিরোশি অনেক বড় হয়ে গেছে এবং বর্তমানেও অনেকে কর্নেল লি শকে দেখে বুঝতে পারে না যে মানুষটার বয়স তো এত, তাহলে তাকে দেখতে এরকম কেন। কর্নেল লি শ জানায় যে তাদের সব টিম মেম্বার্সরা মারা গিয়েছিল। সেখানে একটা বড় মুঠো একটা বড় জন্তু হামলা করেছিল। তবে আর একটা পোর্টালের টানে সে বেরিয়ে এসেছিল। পৃথিবীতে তো প্রায় অনেকটা সময় কেটে গেছে এবং তারপরে তাকে ধরে একটা বৃদ্ধাশ্রমে আটকে রাখা হয়। তার ভরের ঘটনা তো আমরা জানি যে সেই বৃদ্ধাশ্রমেই সে তার বাকি সময়টা কাটিয়েছিল। তবে অন্যদিকে আমাদের বর্তমান সময় সেই কাজাখস্তানে যে দুর্ঘটনাটা হয়েছিল, মোটামুটি সবাই তো সেই গর্তে পড়ে গেছিল, তবে একজনই বেঁচেছে, সেটা হচ্ছে কেন্তারো। এবং ফাইনালি হিরোশি এসে কেন্তারোর সাথে সাক্ষাৎ করে, যাকে দেখে কেন্তারো একেবারেই খুশি না। তার পিতা এত বছর বাদে ফিরে এসেছে যখন সবকিছু শেষ হয়ে গেছে।
অন্যদিকে কর্নেল লি শ, মে তারা সেই আন্ডারওয়ার্ল্ডে আটকে রয়েছে, সেই আলাদা একটা দুনিয়া বা রেলম। কেটের সাথে কর্নেল লি শর সাক্ষাৎ হয় এবং সে জানে যে এই স্থানে কিভাবে সার্ভাইভ করতে হয়, কারণ এই স্থানে সে আগেও তো সময় কাটিয়েছে। অন্যদিকে কেট, সেও তো এখানে আটকা পড়ে রয়েছে এবং তার সামনে একটা বড় জন্তু ছিল যেটার নাম হচ্ছে ব্রাম্বল বোয়ার। সে কেটের উপরে হামলাই করতো, তবে সেই মুহূর্তে কেউ একজন তীর মেরে কেটকে বাঁচিয়ে দেয়, আর সেটা আর কেউ না, সেটা হচ্ছে কেটের গ্র্যান্ডমাদার ডক্টর কেইকো। ফাইনাল এপিসোডের শুরুতেই আমরা হিরোশিকে আবারও দেখতে পাই। সে অ্যাকচুয়ালি এই পাগলামিগুলো করছে কারণ সে প্রমাণ করতে চায় যে তার পিতামাতা পাগল না। অ্যাকচুয়ালি তার পিতা অর্থাৎ উইলিয়াম বিলি র্যান্ডা তার এইসব পোর্টাল, হলো আর্থ থিওরি এইগুলো তো অনেকেই বিশ্বাস করতো না, তাকে অনেকে পাগল মনে করতো, যার কিছুটা প্রমাণ আমরা কং স্কাই আইল্যান্ডেও পেয়েছিলাম। হিরোশি এটাই প্রমাণ করতে যায় যে তার পিতামাতা পাগল না। তাদের কথাগুলো যদি সবাই বিশ্বাস করতো তাহলে জিডের মতো এরকম ভয়ানক জিনিসটা আর ঘটতো না। যাই হোক, এখন আমরা চলে আসি সেই আন্ডারওয়ার্ল্ডে, অ্যাক্সেস মুন্ডি, সেই আলাদা একটা রেলম যেখানে কেট এবং কেইকো আটকে পড়ে রয়েছে এবং তাদের সাথে বাকি লোকেদেরও সাক্ষাৎ হয়, অর্থাৎ কর্নেল লি শ, তারপর মে, কেইকো ফাইনালি লি শর সাথে সাক্ষাৎ করে। তবে শকে এই অবস্থায় থেকে সে চিনতে পারছে না, মানে সে এত বুড়ো কিভাবে হয়ে গেছে। আমরা দেখেছিলাম যে 1959 সালে কেইকো সেই পোর্টালের মধ্যে পড়ে গিয়েছিল, আর তারপর থেকে সে সেই অন্য দুনিয়াতেই রয়েছে। তারপরে তো এতগুলো বছর পেরিয়ে গেছে, তবে সেই আন্ডারওয়ার্ল্ডে কিন্তু সময়টা অন্যভাবে কাটে। কেইকো জানায় যে এখানে সে মাত্র 57 দিন কাটিয়েছে, তবে পৃথিবীতে তো সেটা কয়েক দশক পেরিয়ে গেছে। মোটামুটি কেইকো অনেক কিছু মিস করে ফেলেছে এই পৃথিবীর। এখন তারা এখান থেকে বেরোবে কি করে? দেখুন, এখান থেকে বেরোনোর রাস্তা একটাই, যখন কোনো টাইটান বা কোনো জন্তু এই পোর্টালগুলো ব্যবহার করে ঠিক তখনই সেখানে রেডিয়েশন স্পাইকটা অনেক বেড়ে যায়, যেটাকে তারা রিফট নাম দিয়েছে। মানে মানুষেরা চাইলেই যে নিজেদের মতন দরজা বানিয়ে সেই দুনিয়াতে প্রবেশ করবে তা হয় না। সৌভাগ্যবশত 1962 সালে তাদের সেই যন্ত্রগুলো এখনও সেই দুনিয়াতে, মানে সেই রেলমের মধ্যে রয়েছে। সেটা নাম ছিল গামা রেডিয়েশন সিমুলেটর। সেটা দিয়ে তারা একটা জন্তুকে এলিয়ট তো করে আনতে পারবে, মানে ডেকে তো আনতে পারবে। যখন সেই রিফটটা তৈরি হবে বা সেই দরজাটা যখন তৈরি হবে তখন তারা সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। আর কি, তারা সেই যন্ত্রগুলো নিয়ে ভালো মতন রেডি করছে এখান থেকে বেরোবে বলে। একই সাথে পৃথিবীতে টিম এবং হিরোশি তারাও বুঝতে পারছে যে একটা রিফট থেকে সম্ভবত সিগন্যাল পাঠানো হচ্ছে, যেটা র্যান্ডম না, কেউ একজন পাঠাচ্ছে। তারা মনে করছে যে বাকি লোকেরা যারা সে গর্তে পড়ে গেছিল তারা এখনো জ্যান্ত রয়েছে এবং তাদের একটা কিছু করা উচিত। যাই হোক, তারা রিফটের সামনে চলে এসেছে, সেই গামা এমিটারটাও তারা অ্যাক্টিভেট করে নিয়েছে। তবে সেখানে সেই আয়ন ড্রাগনটা ছিল যেটা চরম উৎপাত করা শুরু করে। তবে সেই গামা রেডিয়েশন সিমুলেটরটা সেখানে আর একটা জন্তুকেও ডেকে এনেছে, যেটা আর কেউ না, সেটা হচ্ছে গডজিলা, যার সাথে সেই আয়ন ড্রাগনটার প্রায় লড়াই লেগে যায়। তবে অবশ্যই জয় তো গডজিলারই হবে। সেই জন্তুটার একেবারে ডানা পাখনা ছিঁড়ে দেয়। একই সাথে সেই পোর্টালটা, সেই দরজাটাও প্রায় খুলে গেছে। সেখানে একটা চরম টান শুরু হয়েছে যেটা প্রত্যেকটা মানুষকে সেই পোর্টালের মধ্যে টেনে নেয়। তবে বেচারা লি শ সেখানে আবারও আটকা পড়ে যায়। যাই হোক, তারা সেই পোর্টালের মাধ্যমে ফাইনালি আবারও পৃথিবীতে ফিরে এসেছে, মানুষদের দুনিয়াতে ফিরে এসেছে, যেখানে কেন্তারো, হিরোশি তারা প্রত্যেকে তাদেরকে ওয়েলকাম জানায়। মানে মোটামুটি একটা ফ্যামিলি রিউনিয়ন হয়। তবে ব্রেন্ডা সেখানে উপস্থিত ছিল, যে সেই অ্যাপেক্স সাইবারনেটিক্সের ডাইরেক্টর ছিল। তারা ভাবছে যে এখানে তো মোনার্কের থাকার কথা, মানে সে এখানে কি করছে? ব্রেন্ডা জানায় যে এত কিছুর জন্য তো খরচ তো লাগে, টাকাটা কে ঢালবে? তারা ঢেলেছে সেই কারণে। এবং মোটামুটি 2 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, যেটা শুনতে পেয়ে সবাই অবাক যে যেখানে তারা সেই আন্ডারওয়ার্ল্ডে অল্প কিছু সময় কাটালো সেখানে পৃথিবীতে প্রায় 2 বছর কেটে গেছে। সালটা এখন 2017 এবং তারা রয়েছে অ্যাপেক্স সাইবারনেটিক্সের স্কাল আইল্যান্ড রিসার্চ সেন্টারে, যেখানে তারা কংকে আটকে রেখেছে। ওয়েল, স্টোরি তো আপাতত এই ছিল। গল্পের সবথেকে বেশি কমপ্লিকেটেড জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সেই পোর্টালের সায়েন্সটা। দেখুন, বেশি কিছু জানার প্রয়োজন নেই, এইটুকুনি জাস্ট জেনে রাখুন যে সেই জন্তুগুলো এই দুনিয়াতে আসার জন্য এক টাইপের পোর্টাল ব্যবহার করে। মানে মাটি ফুঁড়েই যে তারা বেরিয়ে আসে তা না, একটা পোর্টাল, একটা দরজার মাধ্যমে তারা আসে এবং সেই দরজাটা যখন খোলে তখন প্রচুর পরিমাণে গামারের স্পাইকস তৈরি হয়, যেটা স্যাটেলাইট থেকেও বোঝা যায়। যদিও এটা এখনো পর্যন্ত কমপ্লিটলি কনফার্ম করা হয়নি যে মানুষেরা ইচ্ছে করলেই যে সেই দুনিয়াতে প্রবেশ করতে পারবে কিনা, এরকমই বহু অজানা ডিটেলস এই গল্পে থেকেই গেছে। বাট ওভারঅল আমার এই সিরিজটা ভালো লেগেছে। মনস্টারভার্সের এই সিনেমাগুলো বাদ দিয়েও একটা সিরিজের মাধ্যমে যে তারা গল্পটাকে আরও এক্সপ্যান্ড করবে এটা আমি ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনাদের ওপিনিয়ন্সগুলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন। ভালো লাগলে লাইক করবেন, কারণ এই ভিডিওগুলো বানাতে আমার অনেকটাই এফোর্ট দিতে হয়। বিশেষ করে এগুলো এক টাইপের ওয়েব সিরিজ এবং এটা এক টাইপের ইউনিভার্সের অন্তর্গত, যার কারণে আপনাকে অনেক ডিটেলস জোগাড় করতে হয়, অনেক পাস্ট রেকর্ড রাখতে হয় আপনার এই সিনেমাগুলোর বা এই সিরিজগুলোর। আপনি চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, লাইক ফেসবুক আর ইনস্টা, যেখানে আমি সিনেমা রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। এবং আমার বকবকনি আপাতত এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।